হ্যাঁ। সবার প্রথমে আমরা আসি হচ্ছে ভরবেগ। ভরবেগ নিয়ে ভরবেগ যাকে আমরা বলি ইংরেজিতে মোমেন্টাম। ভরবেগ বা মোমেন্টাম, তোমরা জানো ভরবেগ মানে কি? ভরবেগ মানে একটা বস্তু যার ভর হচ্ছে এম, বেগ হলো ভি, তাহলে ভরবেগ হলো পি, দ্যাট ইজ ইকাল টু এম ইন্টু ভি। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভি যেদিকে হয় ভরবেগ সেদিকে হয়, তাই জন্য যদি তুমি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে লিখবা এম ভি। যদি তুমি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে এম ভেক্টর ভি মাথায় লিখবা। সো ভরবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি, এর মান ম্যাগনিটিউড আমাদের এই ফর্মুলাতে বাড়ায়, আর এই ভি এর দিকে পিটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, পি ভেক্টরের অভিমুখ ভি এর দিকে হয়, বিকজ এম ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এবার আমরা ইউনিট জানি। ইউনিট যদি বলি সিজিএসএ ইউনিট হবে কি? সিজিএসএ ইউনিট হবে গ্রাম মাসের, আর সেন্টিমিটার পার সেকেন্ড এটা হলো বেগের। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর তুমি যদি এসআইতে বলো তাহলে কিলোগ্রাম হচ্ছে ভরের, আর মিটার পার সেকেন্ড, সো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হচ্ছে ভরবেগ। সো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটা হয়ে গেল কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের সিজিএস এবং এসআই ইউনিট ভর বেগের। ডাইমেনশন মাত্রা, মাত্রা পি এর মাত্রা হচ্ছে ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা, ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। এই হলো আমাদের ভরবেগের মাত্রা। হলো। এবার আমরা চলে আসি ফার্স্ট ল। নেক্সট আমাদের যে টপিক তার নাম হচ্ছে ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল তোরা জানিস, ক্লাস 9-এ মনে হয় পড়েছিলি নিউটনস ফার্স্ট ল, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলে। সো অ্যাকচুয়ালি বাইরে থেকে যদি প্রযুক্ত বল না থাকে, মানে এফ যদি জিরো হয়, বাইরে থেকে যদি প্রযুক্ত বল জিরো হয়, তাহলে স্থির বস্তু দাঁড়ায় থাকবে, এই যে স্থির বস্তু স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু গতিশীল অবস্থায় চলবে। স্থির বস্তু স্থির অবস্থায় আছে, এর নাম হচ্ছে স্থিতিজাড্য, এই ধর্মটার নাম হচ্ছে স্থিতিজাড্য। আর গতিশীল বস্তু গতিশীল অবস্থায় আছে, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় একই বেগে চলতে থাকবে, ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ বেগের মান এবং দিক কোনোটাই পরিবর্তন করবে না, অর্থাৎ যেদিকে চলছিল সেদিকেই চলবে, অর্থাৎ ভি ভেক্টরটাই কনস্ট্যান্ট হয়ে গেল, অর্থাৎ ভি ভেক্টরটাই কনস্ট্যান্ট হয়ে গেল, বেগের মান এবং দিক দুটোই কনস্ট্যান্ট, মানে ভি ভেক্টরটা কনস্ট্যান্ট, যেদিকে চলছিল সেদিকেই চলবে। এই এই যে জিনিসটা, ধর্মটা, এর নাম হচ্ছে গতিজাড্য। তো কখন সম্ভব হয়? যখন আমাদের বাইরে থেকে বল প্রয়োগ হয় না। যখন বাইরে থেকে বল প্রয়োগ হয় না তখন স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু আমাদের কি হয়? গতিশীল অবস্থা বজায় রাখে, মানে যেদিকে চলছিল সেদিকেই চলবে। একটা স্থিতিজাড্য, গতিজাড্য। এবং এইটাই আমাদের আমাদের ইয়ে দিচ্ছে, নিউটনসের ফার্স্ট ল দিচ্ছে, অর্থাৎ ফার্স্ট ল বলের ধারণা দিচ্ছে, অর্থাৎ বল এমন একটা প্যারামিটার, এমন একটা রাশি, যাহা প্রয়োগ যদি হয়, যাহা প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে, মানে স্থির বস্তু তার স্থিতিজাড্য বজায় রাখে, গতিশীল বস্তু তার গতিজাড্যটা বজায় রাখে। কিন্তু যাহা প্রয়োগ হলে কি হয়? তার জাড্যের পরিবর্তন হয়, মানে কি স্থিতিজাড্য থেকে গতিজাড্যতে রূপান্তরিত হবে, বা গতিজাড্যটা স্থিতিজাড্যতে রূপান্তরিত হবে, বা গতিজাড্যটা নতুন আর একটা গতিজাড্যে রূপান্তরিত হবে, দুটোই সম্ভব। সুতরাং বল সেই ধারণাটা দিচ্ছে যাহা আমাদের জাড্যের পরিবর্তন করে। বল যদি প্রয়োগ না করি তাহলে জাড্যটা কী হয়? একই রকম থেকে যায়। তো যাই হোক, আমাদের তাহলে এই জাড্যটাকে ইংরাজিতে আমরা বলি ইনার্শিয়া। ইংরাজি নামগুলো তোমরা সবসময় মাথায় রাখবা, জাড্যকেই আমরা বলি ইনার্শিয়া। সুতরাং আমরা বুঝলাম যে ইনার্শিয়া দুই রকমের হচ্ছে, একটা হচ্ছে স্থিতিজাড্য বা স্ট্যাটিক ইনার্শিয়া, একটা গতিজাড্য বা তোর হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। এটা হচ্ছে ইনার্শিয়া অফ স্ট্যাটিক, আর ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া মিনস জাড্য। ঠিক আছে। সো বল হচ্ছে জাড্যের পরিবর্তন করে, এটা মাথায় রাখতে লাগবে। নেক্সট আমরা আসছি, তাহলে নিউটনসের ফার্স্ট ল থেকে আমরা কী পাচ্ছি? বলের ধারণা পাচ্ছি। হয়ে গেল নিউটনসের ফার্স্ট ল। এবার আমরা পড়ছি সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল। বলে নিউটন সেকেন্ড ল থেকে আমরা কী পাই? নিউটন সেকেন্ড ল থেকে আমরা কী পাই? বলের ম্যাগনিটিউডটা আমরা পাই। নিউটন সেকেন্ড লটা বলের ম্যাগনিটিউডটা কীরকম? বলে বল হচ্ছে ইজ প্রপোর্শনাল, বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, এবং ত্বরণ যে সৃষ্টি হবে, সেই ত্বরণ যে সৃষ্টি হবে ডিসপ্রপোর্শনাল টু এফ। মাথা রাখতে হবে যে ত্বরণটা সৃষ্টি হবে সেটা বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
তার মানে তুমি যদি বেশি বল প্রয়োগ করো কোনো বস্তুর মধ্যে, তাহলে বেশি ত্বরণ সৃষ্টি হবে, কম বল প্রয়োগ করলে কম ত্বরণ সৃষ্টি হবে। সো এ ইজ নাথিং বাট, কনস্ট্যান্ট আনবো, কনস্ট্যান্টের নাম হচ্ছে বস্তুর ভর এবং এটা নিচে আসবে। তার মানে বলছি যদি ভর কম হয় তাহলে ত্বরণ বেশি হবে, যদি ভর বেশি হয় তাহলে ত্বরণ কম হবে। সো ভরটা নিচে আসবে। সো এ ফিজিক্যাল টু আমার এম এ, এই হলো আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এবার এই যে রূপটা, ক্যালকুলেশনটা পাওয়া গেল, ফর্মুলাটা যে পাওয়া গেল, সেখান থেকে আবার আমরা আরেকটা জিনিস করতে পারি। তার আগে আমরা কিছু বেসিক জিনিস করে নিই। যে এই যে বল পাওয়া গেল ভর ইন্টু ত্বরণ, তাহলে আমি এখান থেকে যদি বলি বলের একক কী, বলের একক সিজিএসএ হলো ডাইন, এটা আমরা জানি। আর এসআই তো হলো তোমার হচ্ছে নিউটন, এগুলো আমরা ক্লাস 10-এ শিখেছিলাম এবং তাদের মধ্যে সম্পর্কও জানি যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। ওকে, সো এবার আমরা একটু মাত্রায় চলে যাই। মাত্রা বলতে বলের মাত্রা, বলের মাত্রা হলো আসলে ভরের মাত্রা, ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা, ত্বরণ তুমি জানো ত্বরণ জিনিসটা কি, ত্বরণ আমরা অলরেডি শিখেছি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন ডেল্টা ভি বাই সময়ের বৃদ্ধি, যেটুকু সময়ের অন্তর বা বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে তার মাত্রা হচ্ছে L(t⁻⁻1), মানে বেগের একক, বেগের মাত্রা। আর সময় ইন্টারভ্যাল মানে বাই টি, তাহলে এটা হয়ে গেল L(t⁻²), এটা হলো ত্বরণের মাত্রা। সো এটা বসিয়ে দিলাম এম L(t⁻²). কেন? কারণ বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, সুতরাং প্রথমে ভর লিখলাম, তারপর ত্বরণের মাত্রা লিখলাম, তাদের প্রোডাক্ট করলাম, হয়ে গেল আমাদের বলের মাত্রা। সো এফ ইজ নাথিং বাট mL(t⁻²). ঠিক আছে, সো আমাদের এই রিলেশনসগুলো আমাদের জানতে হবে, আমরা এইগুলো শিখলাম। আবার বলছি বল কিন্তু একটা ভেক্টর রাশি, বল হলো ভেক্টর রাশি, অর্থাৎ এর মানও আছে দিকও আছে। ঠিক আছে, মানও আছে দিকও আছে। বলের দিক কি? বলের দিক হলো বলে যেদিকে ত্বরণ হয় সেদিকে বল হয়। ত্বরণ কোন দিকে হয়? যেদিকে বেগের পরিবর্তন হয় সেদিকে ত্বরণ হয়, যেদিকে ত্বরণ হয় সেদিকে বল হয় বলে আমরা মনে করি। অর্থাৎ বল হয় বলেই ত্বরণ হয়, আর ত্বরণ হয় বলেই বেগের পরিবর্তন হয়। তার মানে আসলে ব্যাপারটা হচ্ছে বল প্রয়োগ হলে বস্তুর বেগের পরিবর্তন হয়, আর বেগের পরিবর্তন যে অভিমুখে হয় সেদিকেই আমাদের কি হয়, ত্বরণ হয়। তার মানে সেদিকেই আসলে বল প্রয়োগ করা হয়। আমরা যদি ভেক্টরটাকে একটু ডায়াগ্রাম দিয়ে বুঝি তাহলে কেমন হবে এই বলের ব্যাপারটা। ধরো আমার একটা বস্তু চলছিল, ধরে নাও আমাদের একটা বস্তু চলছিল এদিকে, সাপোজ আমার একটা বস্তু চলছিল এদিকে, বোঝা গেল, এদিকে চলছিল বেগ v1 নিয়ে, তারপরে এই বস্তুটা কী হলো, দিক পরিবর্তন করে এদিকে চলে গেল, এদিকে হয়ে গেল v2। তোমাকে বলতে হবে যে বল কোন দিকে কাজ করেছে। আচ্ছা, বল কোন দিকে কাজ করেছে তোমাকে জানতে গেলে বুঝতে হবে যে ত্বরণটা কোন দিকে, ত্বরণের দিক কোনটা, ত্বরণের দিক ইজিক্যাল টু কোশ্চেন মার্ক। ত্বরণের দিক জানতে গেলে তোমাকে জানতে হবে যে বেগের পরিবর্তনের অভিমুখ কী, মানে v2 - v1, এইটা কোন দিকে কাজ করছে, দিক কি, এইটা যদি বের করতে পারি, কারণ বেগের পরিবর্তন যেদিকে হবে ত্বরণ সেদিকে হবে, তাই না? বেগের পরিবর্তন যেদিকে হবে ত্বরণ সেদিকে হবে, সুতরাং ত্বরণ যেদিকে হবে বল সেদিকেই হয়েছিল। তাহলে আমাকে v2 - v1 বের করতে হবে। তাহলে এটা যে v2, এটা হলো v1, তাহলে -v1 মানে কি? -v1 মানে দেখো, ওকে, -v1 মানে কি? সো দিস ইজ আওয়ার v2 অ্যান্ড দিস ইজ আওয়ার v1, v1টা এদিকে, সো -v1টা কোন দিকে হবে? -v1 হবে এদিকে। সো দিস ইজ আওয়ার -v1, সো দিস ইজ আওয়ার -v1। তাহলে তোমাকে কী করতে হবে? আসলে তোমাকে v2-র সঙ্গে প্লাস -v1 যোগ করতে হবে, অর্থাৎ v2-র সঙ্গে -v1টাকে যোগ করতে হবে। তার মানে তোমাকে এইটা হলো v2 আর এইটা হলো -v1, এই দুটো যুক্ত করলে আমাদের ত্রিভুজের সূত্রানুযায়ী কী হয়, এইটা হয় আমাদের, এই জিনিসটা হয়ে গেল আমার কি, এটা হয়ে গেল আমাদের v2 -v1। তার মানে আসলে এদিকটাই আমাদের কি কাজ করেছে, এদিকেই কাজ করেছে আমার ত্বরণ, কারণ এদিকেই বেগের অভিমুখ, বেগের পরিবর্তনের অভিমুখ। যেহেতু এদিকে বেগের পরিবর্তনের অভিমুখ, তার মানে এদিকেই ত্বরণ কাজ করেছে, আর যেহেতু এদিকে ত্বরণ কাজ করেছে, তার মানে আমরা বলবো আসলে এদিকেই কিন্তু আমার এই বলটাও কাজ করেছে। এইভাবে আমরা কিন্তু বলের অভিমুখটা বের করতে পারি। সো এদিকে আমার v1 কাজ করছে, কিছুক্ষণ v1 কাজ করলো, কিছুক্ষণ পরে আমার এদিকে বেগ পরিবর্তনে, বেগের অভিমুখ পরিবর্তন হয়ে বস্তু এদিকে চলে গেল v2 বেগ নিয়ে। তাহলে বস্তুর মধ্যে বল কোন দিকে কাজ করছে এটা জানতে হবে। তো বল কোন দিকে কাজ করছে, বলে যেদিকে ত্বরণ তৈরি হয়েছে
এ যেদিকে ক্রিয়া করেছে বল সেদিকে কাজ করেছে। নেক্সট প্রশ্ন, তাহলে এ কোন দিকে কাজ করেছে? বলে এ হচ্ছে আমার v2 মাইনাস v1 বাই টি, ভেক্টর রাশি তো, v2 মাইনাস v1 বাই টি, v2 ভেক্টর মাইনাস মানে v2 ভেক্টর মাইনাস v, তার মানে বুঝলাম টি তো স্কেলার, তার মানে বুঝলাম যে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর যেদিকে সেদিকেই হচ্ছে এর দিক। বলে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর মানে কোন দিক? বলে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর মানে আসলে কিন্তু v2 ভেক্টরের সঙ্গে তুমি মাইনাস v1 ভেক্টরকে অ্যাড করবা। এটা যদি প্লাস v1 হয় তাহলে তুমি ঠিক এখান থেকে একটা উল্টো দিকে, ঠিক উল্টো দিকে সমানভাবে মাইনাস v1 ভেক্টর টেনে নাও। সো দিস ইজ ইউর মাইনাস v1। তার মানে তুমি বলছো তুমি এই v2-র সঙ্গে মাইনাস v1 অ্যাড করবা, তার মানে এইটা হলো আমার লব্ধি ত্রিভুজের সূত্র অনুযায়ী। তার মানে এদিকেই আমার ত্বরণ কাজ করছে। কেন ত্বরণের দিকে কাজ করছে? তবে নিশ্চিতরূপে বলটা আমার এদিকে কাজ করছিল। তার মানে এখান থেকে কিন্তু আমরা বলের দিকটা কিন্তু পেয়ে গেলাম। সুতরাং বল একটা ভেক্টর রাশি। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা আসি। ওকে, নেক্সট হচ্ছে আমরা আসি, নেক্সট হচ্ছে আমরা একটা জিনিস করি যে এই সেকেন্ড লয়ারই আর একটা গাণিতিক মানে এক্সপ্রেশন, যে এ ফিজিক্যাল টু তো আমি দেখলাম এম এ হয়, তাই না? এ ফিজিক্যাল টু এম এ হয়। এবার এটা আমি এটা করেছি এম ইন্টু এ কে করলাম ভি মাইনাস ইউ বাই টি। এই যে অঙ্কটা করছি এটা কিন্তু মেনলি একমাত্রিক গতির জন্য হচ্ছে, কারণ দেখো কোনো রকম ইয়ে নাই, ভেক্টর চিহ্ন নাই, মানে ভি ইউ সব একই দিকে আছে, মানে স্কেলার হিসেবে চিন্তা করছি। তার মানে এটা একমাত্রিক, যেদিকে ভি যেদিকে ইউ সেদিকেই ভি। তার জন্য বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, মানের পরিবর্তনই বেগের পরিবর্তন, কারণ দিকের এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। সুতরাং মানের যা পরিবর্তন সেটাই বেগের পরিবর্তন, এবং যেটা মানের পরিবর্তন সেটাই বেগের পরিবর্তন, এবং সেইভাবেই আমাদের কি হচ্ছে, সেদিকে আমাদের ত্বরণ সৃষ্টি হচ্ছে। সেভাবে আমাদের ত্বরণটাও সৃষ্টি হচ্ছে। যাই হোক, এ ফিজিক্যাল টু তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে তুমি যদি চিন্তা করো, দেয়ারফর এফ ইন্টু টি দ্যাট ইজ ইকাল টু কি হয়ে গেল, এম ভি মাইনাস এম ইউ। দেখো একটা নতুন রাশি পেয়ে গেলাম, এফ ইন্টু টি এম ভি মাইনাস এম। এই যে এফ ইন্টু টি এটাকে বলা হয় বলের ঘাত, এটাকে আমরা বলি বলের ঘাত। তাহলে আমরা বুঝলাম যে বলের ঘাত কী জিনিস। বলের ঘাত কিছুই না, বলের ঘাত হচ্ছে বল ইন্টু সময়, কতক্ষণ ধরে সময়টা কাজ করছে, দ্যাট ইজ ইকাল টু কি, এটা হচ্ছে তোমার অন্তিম ভরবেগ, এটা হলো প্রাথমিক ভরবেগ, মানে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তবে এই যে ক্যালকুলেশনটা আমি করলাম, ভালো মতো বোঝো, এই যে ক্যালকুলেশন করলাম বলের ঘাত এফ ইন্টু টি দ্যাট ইজ ভরবেগের পরিবর্তন, এই ক্যালকুলেশন করার সময় কিন্তু আমি ধরে নিলাম, দেখো এম ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ভরটা আমাদের কনস্ট্যান্ট আছে, ভর ইজ ইকাল টু কনস্ট্যান্ট আছে, এটা আমরা ধরে নিয়েছি। এবার এই যে ক্যালকুলেশনটা, ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমি পরিবর্তনশীল ভরের জন্য করতে পারি, কিন্তু এই জিনিসটা আমি এবার পরিবর্তনশীল ভরের জন্য করতে পারি। দেখো কীভাবে করবো। এ ফিজিক্যালটা আমি কি বুঝলাম, এ ফিজিক্যাল টু আমরা জানি যে এ ফিজিক্যাল টু হচ্ছে তোমার এ ফিজিক্যাল টু আমরা করবো কি, তোমার যে ভরবেগের পরিবর্তন, আমরা তো জানি ভরবেগের পরিবর্তন বাই সময়, এটা হলো আমাদের বলের ডেফিনেশন, ভরবেগের পরিবর্তনের হার। এবার ভরবেগের পরিবর্তন, প্রথমে ছিল বস্তুটার ভর m1, চলছিল আমার ধরে নাও v1 বেগ নিয়ে, পরে কি হলো, ভরটা কমে বা বেড়ে হয়ে গেল m2, আর বেগটা হয়ে গেল ধরে নাও v2। সুতরাং ভরবেগের পরিবর্তন হলো, এটা হচ্ছে ফাইনাল আর এটা হলো ইনিশিয়াল। সুতরাং অন্তিম হচ্ছে m2 v2 মাইনাস m1 v1 বাই টি। এই দেখো, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র পরিবর্তনশীল ভরের জন্য, অর্থাৎ ভরটা কিন্তু চেঞ্জ হচ্ছে, m2 v2 মাইনাস m1 v1 বাই টি। আগেরটা কি ছিল, m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এমটা কনস্ট্যান্ট, এবার কি হয়ে গেল, এমটা পরিবর্তন, প্রথমে ছিল m1, পরে চেঞ্জ হয়ে গেল m2,
বেগ ছিল v1, পরে v2। সো m2 v2 অন্তিম মাইনাস m1 v1 প্রাথমিক বাই টি। সুতরাং আবার বলছি যে এফ ইন্টু টি মানে কি, যে বল ইন্টু সময়, বলের ঘাত, দ্যাট ইজ ইকাল টু আবার m2 v2 মাইনাস m1 v1, মানে এটা ভরবেগের পরিবর্তন। আগে ছিল mv মাইনাস mu, এমটা কনস্ট্যান্ট, এখন হয়ে গেল m2 v2 মাইনাস m1 v1। বল ইজ এ ভেক্টর রাশি, তার মানে বলটাকে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। সো দিস ইজ আওয়ার ফোর্স, এটার মান হচ্ছে এফ। এবার তুমি এইটা হলো আদিবিন্দু, এদিকে আমি একটা বস্তুর মধ্যে বল ক্রিয়া করলাম, ধরো একটা বস্তু, সেই বস্তুর মধ্যে বল ক্রিয়া করছে এদিকে। এবার আমরা বললাম যে সাপোজ দিস ইজ ইউর এক্স এক্সিস, দিস ইজ ইউর ওয়াই এক্সিস অ্যান্ড দিস ইজ ইউর জেড এক্সিস, ঠিক আছে। সো দিস ইজ ইউর এক্স, দিস ইজ ইউর ওয়াই অ্যান্ড দিস ইজ ইউর জেড এক্সিস। সো এফের কিন্তু আমার এক্স কম্পোনেন্ট হতে পারে, এফ এক্স হবে, পাওয়া যাবে। এফের এই যে ভেক্টর এফ, এই ভেক্টর এফটার তিনটা কম্পোনেন্ট হয়ে গেল, থ্রি ডাইমেনশন বলে, এফ এক্স, এফ ওয়াই আর এফ জেড। এবং এই তিনটা কম্পোনেন্টে যদি ভেক্টর সাম করি কীভাবে, যে আই এফ এক্স প্লাস, এটা তোমরা আগেও শিখেছো, জে এফ ওয়াই প্লাস কে এফ জেড, তাহলে গোটা ভেক্টর এফটা পাওয়া যাবে। তোমরা ভেক্টর এফ ইজ ইকাল টু আই এফ এক্স প্লাস জে এফ ওয়াই প্লাস কে এফ জেড, যেখানে এফ এক্স হলো এফ ভেক্টরের এক্স উপাংশ, এফ ওয়াই হলো এফ ভেক্টরের ওয়াই উপাংশ, এফ জেড হলো এফ ভেক্টরের যে, তার মানে এই বরাবর এফ এক্স, এই বরাবর একটা উপাংশ এফ ওয়াই আছে, আর এই বরাবর একটা উপাংশ এফ জেড আছে। এবং এই তিনটা উপাংশের ভেক্টর যোগফল করলে পরে কী হয়, এই লব্ধি ভেক্টরটা এফটা আমাদের কী হবে, পাওয়া যাবে, ঠিক আছে। এবার ধরো আমাদের এখান থেকে আর একটা ক্যালকুলেশন করে দেওয়া যায়, সিম্পল একটা ক্যালকুলেশন। সেটা কি, তাহলে এই বল প্রয়োগ করাতে কি হলো, এই বল প্রয়োগ করাতে বস্তুর মধ্যে কী হবে, ত্বরণ সৃষ্টি হবে। ধরে নাও এই বস্তুটার ভর যদি আমার এম হয়, যে ত্বরণটা সৃষ্টি হবে এফ বাই এম, দ্যাট ইজ ইকাল টু ত্বরণ, এবং সেটাও ভেক্টর। সুতরাং ত্বরণেরও তিনটা কম্পোনেন্ট, যেমন এ এক্স কিছুই না, এ এক্স হলো এফ এক্স বাই এম, মাথা রাখবা, অর্থাৎ এক্স অভিমুখে ত্বরণ, সেটা এক্স অভিমুখে বলটাই তৈরি করবে। ওয়াই অভিমুখে ত্বরণটা কিন্তু ওয়াই অভিমুখে যে বল সেটাই সৃষ্টি করবে, আর জেড অভিমুখে যে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে সেটা কিন্তু জেড অভিমুখে যে বলের উপাংশ সেটাই তৈরি করবে। হ্যাঁ, বোঝা গেল কি বললাম? এবং এই তিনটা ত্বরণের ভেক্টর যোগ করলে লব্ধি ত্বরণ পাওয়া যাবে। সুতরাং এক্স অভিমুখে যে ত্বরণ, সেটা এক্স অভিমুখে ত্বরণটা এক্স অভিমুখে যে বল সেখান থেকে পাওয়া যাবে, ওয়াই অভিমুখে ত্বরণটা ওয়াই অভিমুখে যে বল সেখান থেকে পাওয়া যাবে, আর জেড অভিমুখে ত্বরণটা জেড অভিমুখে যে বল সেখান থেকে পাওয়া যাবে। সো এ এক্স হলো এফ এক্স বাই এম, এ ওয়াই হলো এফ ওয়াই বাই এম, এবং এ জেড হলো এফ জেড বাই এম। এই হলো আমাদের বলের। নেক্সট টপিক আমাদের রেজাল্টেন্ট অফ টু ফোর্স। দেখো ডিফারেন্ট আমি কেস করতেছি, কেমন হয় জিনিসগুলো। ধরো এবার এক নম্বর কেস, ধরো একটা বস্তু, তার মধ্যে একটা বল এফ ওয়ান, সেদিকে আর একটা বল এফ টু, তাহলে বস্তুর মধ্যে লব্ধি বল কত হবে, এফ ওয়ান প্লাস এফ টু। দুই নাম্বার আমি ভাবলাম যে সাপোজ একটা বস্তু, তার মধ্যে একটা বল এফ ওয়ান আর একটা বল এফ টু, তো লব্ধি বল কত হবে, লব্ধি বল হবে এফ ওয়ান মাইনাস এফ টু। এই বলটার জন্য বস্তুর মধ্যে এদিকে ত্বরণ সৃষ্টি হবে, এই বলটার জন্য বস্তুর মধ্যে এদিকে ত্বরণ সৃষ্টি হবে, বিকজ এফ ওয়ানটা বড়। তিন নাম্বার দেখি আর একটা কী হতে পারে, তিন নাম্বার এই ধরে নাও এই হলো, এদিকে হলো এফ ওয়ান, বাট এইটা হলো এফ টু, তার মানে এবারে এফ টু বড়, তার মানে আমাদের লব্ধি বল হয়ে গেল কি এফ টু মাইনাস এফ ওয়ান, এবং রেজাল্টেন্ট ত্বরণ কিন্তু এদিকে তৈরি হলো, ঠিক আছে। সো যেদিকে লব্ধি বল হবে সেদিকে ত্বরণ সৃষ্টি হবে। চার নাম্বার যে কেসটা, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো সাপোজ এই বস্তু একটা বল কাজ করলো এইদিকে, ওকে, আর একটা বল কাজ করলো এইদিকে, ওকে। এবার প্রশ্ন হলো তাহলে লব্ধি বল কোন দিকে হবে। এবার আমরা যেহেতু বলছি বল একটা ভেক্টর রাশি, এবং এই দুটো বল কিন্তু একই দিকে, মানে একই রেখায় নয়, তারা একটা অ্যাঙ্গেল করে আছে। এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটার নাম থিটা। তাহলে লব্ধি বলটা কোন দিকে হবে, লব্ধি বল হচ্ছে সামন্তরিকের সূত্রানুযায়ী
এই দুটো বল দিয়ে যদি একটা সামন্তরিক আঁকি, তাহলে এই সামন্তরিকের যে কর্ণ, সে কর্ণটাই হবে আমাদের লব্ধি বলের মান এবং অভিমুখ। তাহলে মান কিভাবে বের করা যায়? মান হলো √f1 স্কোয়ার f2 স্কোয়ার 2f1 f2 cos θ। অর্থাৎ এই বস্তুটার মধ্যে কিন্তু এখন এই বলটা কাজ করবে এবং ফলে বস্তুর মধ্যে কিন্তু এদিকেই ত্বরণ সৃষ্টি হবে এবং সেই ত্বরণটা হবে এই লব্ধি বল। এটাকে যদি এফআর বলি, এফআর রেজাল্টেন্ট, এফআর বাই বস্তুর ভর। এবং কোন দিকে, যেদিকে লব্ধি বল সেদিকে, সেটাও আমরা ভেক্টর পদ্ধতির সাহায্যে এই অ্যাঙ্গেল আলফাটা বের করতে পারি, তাই না? বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা করে আমরা এই অ্যাঙ্গেল দিকটাও বের করে ফেলতে পারি। ঠিক আছে, সো এই হলো আমাদের রেজাল্টেন্ট অফ টু ফোর্স, দুটো বলের জন্য রেজাল্টেন্ট। আমরা পরবর্তীকালে 3টা বল, 4টা বল, 5টা বলেরও রেজাল্টেন্ট বের করতে পারি। কিছুই না, ভেক্টর পদ্ধতিতে যেরকম দুটো ভেক্টরকে যোগ করলাম, তেমনি আমরা 3টা ভেক্টর, 4টা ভেক্টর, 5টা ভেক্টরকে যোগ করেছি আগে। সেই পদ্ধতিতে আমরা যোগ করে একাধিক ভেক্টর যোগ করবো, মানে একাধিক বল যোগ করে লব্ধি বলটা কিন্তু আমরা বের করতেই পারি, কোনো টেনশন নেই। ঠিক আছে, নেক্সট যে জিনিসটা আমরা শিখবো আজকে, এখন আমি থার্ড লয়ে আসিনি, কিন্তু আমি এখনও ফার্স্ট সেকেন্ড লয়ের মধ্যেই আছি, অর্থাৎ বলের মান নিয়ে আলোচনা করে যাচ্ছি। নেক্সট আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে ওজন। ওজন কী জিনিস? ওজন মানে ওয়েট। ওজন বা ওয়েট মানে একটা বস্তু, সেই বস্তুকে পৃথিবী আর নিজের কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানে, কোন বল দিয়ে টানে? এম ইন্টু জি। এম হলো বস্তুর ভর, জি হলো বিকর্ষজ ত্বরণ, সবসময় নিচের দিকে টানে, এইটাকে বলা হয় বস্তুর ওজন, ডাব্লু। ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখতে লাগবে। নেক্সট আমরা আর একটা জিনিস শিখেছি, আজকে শিখলাম যে ইম্পালস বা বলের ঘাত কী জিনিস। ইম্পালস বা বলের ঘাত, যাকে আমরা আই অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা আসলে কিন্তু এফ ইন্টু টি। সেটা প্রমাণ করলাম আমরা গাণিতিকভাবে যে সেটা হলো ভরবেগের পরিবর্তনের সমান। ওকে, তো ধরে নাও আমি যদি একটা গ্রাফিক্যালি যদি দেখাই, যে সাপোজ এটা আমার একটা গ্রাফ, এদিকে টাইম আছে, এদিকে এফ আছে। এবার ধরো দুটা বস্তু, একটা বস্তুর ধরে নাও বল ভার্সেস সময় হচ্ছে, ধরে নাও একটা বস্তুর বল ভার্সেস সময় এরকম, আর একটা বস্তুর বল ভার্সেস সময় হচ্ছে, আচ্ছা এটা মুছি, একটা বস্তুর বল ভার্সেস সময় গ্রাফ, মানে বিভিন্ন সময় যে বল বস্তুটার মধ্যে প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে একটা বস্তুর মধ্যে এরকম আর একটা বস্তুর মধ্যে এরকম। ধরুন এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। তাহলে ধরলাম এইটা হলো সেই সময়টা, এই সময়ের মধ্যে এটা হলো 1 নম্বর বস্তুর জন্য বললাম, এটা হচ্ছে কি 1 নম্বর বস্তুর গ্রাফ। কিসের গ্রাফ এটা? এটা হচ্ছে বস্তুটার বিভিন্ন সময় কীভাবে বলটা পরিবর্তন হচ্ছে বস্তুটার মধ্যে, সেটা দেখানো হচ্ছে। আর গ্রাফ 2 দেখাচ্ছে 2 নম্বর বস্তুর মধ্যে বিভিন্ন সময় বলটা কীভাবে পরিবর্তিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে আমার পরিষ্কার, যে আমাকে দেখাতে হবে এটা যদি টাইম হয় টি, অর্থাৎ এইটুকু যদি টি সময় হয়, তাহলে এই টি সময়ের মধ্যে 1 নম্বর বস্তু এবং 2 নম্বর বস্তুর মধ্যে কার ভরবেগের পরিবর্তন বা কার মধ্যে বলের ঘাত বেশি হয়েছে, এটা আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে যে এই টি সময়ের জন্য 1 নম্বর বস্তু এবং 2 নম্বর বস্তু, এই দুটোর মধ্যে কার উপর বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন বেশি। যেহেতু গ্রাফটা বল ভার্সেস সময়ের এবং বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি, সুতরাং এফটি গ্রাফের লেখচিত্র এরিয়াটা হচ্ছে আমার বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন রিপ্রেজেন্ট করবে। এটা হলো মেন জিনিস। তখন আমরা করব কি, এইখানে লাইন টাইম টানলাম। এবার 1 নম্বর গ্রাফের জন্য এরিয়া কোনটা? 1 নম্বর গ্রাফের জন্য এরিয়া হচ্ছে এইটা, এনক্লোজড এরিয়া। আর 2 নম্বর গ্রাফে এরিয়া দেখাচ্ছে কম, তার মানে 1 নম্বর গ্রাফের এরিয়া এইটুকু বেশি, তার মানে 1 নম্বর গ্রাফের জন্য আমাদের বলের ঘাত বেশি বা ভরবেগের পরিবর্তন বেশি, তার মানে 1 নম্বর বস্তুর মধ্যে ভরবেগের পরিবর্তনটা বেশি হলো। ঠিক আছে, এইটা হলো আমাদের মেন লজিকটা। টপিক দেখো, নিউটনস থার্ড ল। সেটা কি বলছে? যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এই হলো একটা বস্তু, এই একটা বস্তুর নাম হচ্ছে 1 নম্বর বস্তু। সেই বস্তুটা কোনোভাবে যদি 2 নম্বর বস্তুর সঙ্গে সংঘর্ষ করে, কোনোভাবে যদি সে এসে
2 নাম্বার বস্তুর সঙ্গে সংঘর্ষ করে, তাহলে 1 নাম্বার বস্তুটা 2 নাম্বার বস্তুর মধ্যে একটা বল দিবে কোন দিকে, সামনের দিকে, তার নাম হচ্ছে 1 নাম্বার বস্তু দিল 2 নাম্বার বস্তুকে ধাক্কা, ফলে 2 নাম্বার বস্তুটাও কী হবে, 1 নাম্বার বস্তুকে উল্টা দিকে ধাক্কা দিবে, এর নাম হচ্ছে 2 নাম্বার বস্তু দিল 1 নাম্বারকে, এটা 1 দিল 2কে, এটা 2 দিল 1কে, 1 দিল 2কে, এটা 2 দিল 1কে, 2 দিল 1কে। কিন্তু ব্যাপারটা দেখো, 1 2কে যেদিকে দিল, 2 1কে তার উল্টা দিকে দিল, কিন্তু তাদের পরম মান সমান। এটাই নিউটনসের থার্ড ল, যে 1 2কে যে মানের বল দিবে, অর্থাৎ 1 2কে যদি ধাক্কা বল 10 দেয়, তাহলে 2 1কেও ধাক্কা বল 10 দিবে, প্রতিক্রিয়া বল। সুতরাং এটা যদি ক্রিয়া বল বলি, তাহলে এটাকে প্রতিক্রিয়া বল বলবে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে কি, যে তাদের অভিমুখ আলাদা। তার মানে তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে F12 is equal to minus F21, F12 is equal to minus F21। এই হলো আমাদের নিউটনসের থার্ড ল। এটা মাথায় রাখতে লাগবে, এই F12টা কার মধ্যে প্রযুক্ত হয়েছে, 2 নং বস্তুর উপর, 2 নং বস্তুর উপর। কে দিয়েছে, 1 নং বস্তু দিয়েছে, 1 নং বস্তু দিয়েছে, ক্রিয়া করেছে। এটা কার মধ্যে হয়েছে, 1 নং বস্তুর উপর। কে দিয়েছে, 2 নং দিয়েছে। তার মানে বোঝা গেল যে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর মধ্যে প্রযুক্ত হয় না, ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু আলাদা বস্তুর মধ্যে প্রযুক্ত হয়, ডিফারেন্ট বস্তুর মধ্যে প্রযুক্ত হয়, ঠিক আছে, কিন্তু তাদের মান এক, অভিমুখ আলাদা। নেক্সট আমাদের টপিক হচ্ছে এই যে নিউটনসের থার্ড ল, এই নিউটনসের থার্ড লটাকে আমরা এবার প্রুফ করব। এই প্রুফটা তুই কোনো বইয়ে খুঁজে পাবি না, কোনো বইয়ে খুঁজে পাবি না, এটুকু গ্যারান্টি হচ্ছে আমার। একটা ফ্লোরের মধ্যে একটা বস্তু আছে, তার নাম হচ্ছে এই, একটা বস্তুটার নাম হচ্ছে এ, তার সঙ্গে লাগানো আছে আর একটা বস্তু, এই বস্তুর নাম হচ্ছে বি। এই বস্তুর ভর এম এ ইজিক্যাল টু ধরলাম 6 কেজি। তাহলে সব ধরছি প্রমাণ করব বলে কিছু একটা জিনিস, ক্রিয়া প্রতিক্রিয়া সমান। আর বি বস্তুর ভর হলো 4 কেজি। এ বস্তুর ভর 6 কেজি, বি বস্তুর ভর 4 কেজি। ওকে, এবার আমি এই বস্তুটাকে করলাম কি, এদিক থেকে একটা বল দিলাম, সেই বলের ভ্যালু বললাম আমি 20 নিউটন। সুতরাং 20 নিউটন বল কিন্তু আমার এ আর বি দুটা বস্তুর মধ্যে একসাথে ক্রিয়া হয়ে গেল, কারণ এটা তো টাচে আছে, তার মানে এটা একটা সিস্টেম। সুতরাং এই সিস্টেমের মধ্যে 20 নিউটন বল একসাথে ক্রিয়া করলো। সুতরাং সিস্টেমের ত্বরণ ইজিক্যাল টু মোট বল বাই সিস্টেমের মোট ভর। মোট বল 20, সিস্টেমের মোট ভর হচ্ছে একটা 6 একটা 4, তাহলে 20 বাই 10, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। এটা আমাদের কমন জিনিস বেরিয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে এরা কিন্তু একসঙ্গেই চলবে, এরা একসঙ্গেই চলার জন্য কিন্তু এ আর বি এর ত্বরণ কিন্তু একই রকম হবে, সেম ত্বরণ হবে। যেমন ধরো তুমি কেউ যে সাইকেলের মধ্যে বসে, কি যে চালায় এবং যে পিছনের চাকা পিছনে বসবে, তারা কিন্তু একই সঙ্গে চলছে। যেহেতু তারা একই সঙ্গে চলছে, সুতরাং সাইকেল আরোহী বলো আর সাইকেল যে চালাচ্ছে বলো, দুজনেরই কিন্তু ত্বরণ এক হবে, কারণ তারা একই সাথে আছে। হ্যাঁ, তাদের ত্বরণ যদি আলাদা হয় তাহলে একই সময় আলাদা ডিস্টেন্স যাবে, তাই একই সময় যদি আলাদা ডিস্টেন্স হয় তাহলে তাদের মানে গ্যাপিং হবে। সুতরাং যখন তারা একই সঙ্গে একই ডিস্টেন্স যাবে, তার কেবলমাত্র সেই অবস্থাতেই তাদের কী হচ্ছে, একসঙ্গেই থাকবে। তার মানে এ আর বি বস্তু যদি একসঙ্গে থাকে, তার মানে বুঝতে হবে তাদের কিন্তু ত্বরণ এক, কারণ তারা একই সময়ে একই দূরত্ব যাচ্ছে। কীভাবে সম্ভব, নিশ্চয়ই ত্বরণটা এক, তাই জন্য একই সময়ে একই দূরত্ব যাচ্ছে। সুতরাং এ আর বি এ বস্তুর মধ্যে কিন্তু আমরা বলবো ত্বরণটা সেম, কারণ তারা কানেক্টেড অবস্থাতেই থাকবে। এবার আমরা এভাবে চিন্তা করছি, এ বস্তু এই গতিশীলতার সময় এ বস্তু বি বস্তুকে একটা বল দিচ্ছে, এই দিল সামনের দিকে বল, এর নাম হচ্ছে এ দিল বিকে। প্রতিক্রিয়া স্বরূপ বি বস্তুও এ বস্তুকে পিছন দিকে একটা বল দিবে, উল্টা দিকে, এটা দিল বি একে। সুতরাং এ বিকে বল দিল সামনের দিকে, প্রতিক্রিয়া স্বরূপ বি একে দিল পিছন দিকে। এবার আমরা দেখাবো এই দুটা ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। সবার প্রথমে চলে আসো তুমি বি বস্তুর উপরে। বি বস্তুর কথা চিন্তা করো, বি বস্তুর মধ্যে কোন দিকে বল হচ্ছে, সামনের দিকে। কত, এ
বি, ঠিক আছে? এই বলটা বি বস্তুর মধ্যে ইন্ডিভিজুয়ালি এই বলটাই কিন্তু বি বস্তুর মধ্যে ক্রিয়া হলো। সুতরাং এফ এ বি বলটার জন্যই বি বস্তুটা দৌড়ালো। কত ভর? 4 কেজি ভর। কত ত্বরণ? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। কত বল ক্রিয়া করেছে? নিশ্চিত রূপে 8 নিউটন বল বি বস্তুর মধ্যে এ বস্তুর থেকে এসেছে। ওকে, এটাকে বলছি ক্রিয়া। এবার আসি আমি বি বস্তুর এ বস্তুর মধ্যে। এ বস্তুর ডায়াগ্রামটা যদি দেখা যায় তাহলে এ বস্তুর মধ্যে কিন্তু দুটো বল ক্রিয়া করছে। কীরকম? বলে একটা সামনে থেকে কত? 20 নিউটন, আর একটা উল্টা দিক থেকে প্রতিক্রিয়া স্বরূপ কত? এ বি এ। এটা আমি জানি না। রেজাল্টেন্ট ফোর্স আলটিমেটলি বস্তুটা কোন দিকে এগিয়েছে? আলটিমেটলি সবার ত্বরণ সামনের দিকে। তাহলে আলটিমেটলি বস্তুটা কোন দিকে এগিয়েছে? সামনের দিকে। লব্ধি বল কত? কিছুক্ষণ আগেই শেখালাম, লব্ধি বল হচ্ছে 20 মাইনাস এফ বি এ। কেন? কারণ সামনের দিকে ত্বরণ সৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই 20টা বড়। দ্যাট ইজ ইকাল টু কত? এই বস্তুর ভর কত? 6 কেজি। ত্বরণ কত? 2। 20 মাইনাস এফ বি এ দ্যাট ইজ ইকাল টু কত? 12। তাহলে এফ বি এ কত? 20 মাইনাস 12, 20 মাইনাস 12, 20 মাইনাস 12 দ্যাট ইজ ইকাল টু কত? 8 নিউটন। তাহলে এফ এ বি কত বেড়েছে? 8 নিউটন। অর্থাৎ এ বিকে যে ক্রিয়া দিল 8 নিউটন। এফ বি এ কত বেরোলো? এফ বি এ হয়ে গেল 8 নিউটন। অর্থাৎ বি একে কত বল দিল? সেটাও 8 নিউটন। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এফ এ বির মান এবং এফ বি এর মান পরস্পর সমান। আর চিত্রে বুঝলাম যে এরা পরস্পর বিপরীত। তার মানে কি? ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত। এই যে নিউটনসের থার্ড লটা আমরা গাণিতিকভাবে কিন্তু এখানে প্রমাণ করলাম। এই যে প্রসেসটা করলাম, শুধু প্রমাণ করলাম না নিউটনসের থার্ড লটা, তার সঙ্গে তোমাদের বেশ কিছু প্রবলেম, অঙ্ক, কম্পিটিটিভ এক্সাম হোক বা এইচএস হোক, এইচএসে খুব একটা না, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম, আমরা কিন্তু প্রসেস সলভ করার টেকনিকও শিখাই দিলাম এই অঙ্কের মধ্যে দিয়ে। প্রবলেমও করলাম, প্রুভও করলাম, তার সঙ্গে পদ্ধতিও শিখালাম কীভাবে এই সিস্টেম অফ পার্টিকেলস যখন 2-3টা অবজেক্ট যখন পাশাপাশি লেগে থাকবে তখন আমরা তাদের ইকুয়েশনসগুলোকে কীভাবে সলভ করব। এই দেখো টোটাল সিস্টেম থেকে করলাম কি, আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দিলাম বস্তুগুলোকে এবং তাদের মধ্যে বল নিয়ে হিসাব। এই একটা বস্তু, তার মধ্যে বল কত, ভর কত, এই আর একটা বস্তু, তার মধ্যে কী কী বল। দিস ইজ কল ফ্রি বডি ডায়াগ্রাম, FBD, ফ্রি বডি ডায়াগ্রাম। অর্থাৎ সিস্টেম থেকে ইন্ডিভিজুয়াল অবজেক্টগুলোকে আলাদা করে দেওয়া এবং তারপরে ক্রিয়াশীল বলগুলোকে অবজার্ভ করা এবং ত্বরণ বের করা এবং যাই হোক যা যা প্রয়োজন সেগুলো বের করা। দিস ইজ কল ফ্রি বডি ডায়াগ্রাম। এটা খুব ভালো একটা টেকনিক, এটা শিখতে হবে। ঠিক আছে, এই আলোচনার সাহায্যে কিন্তু আমি এটা বুঝালাম নিউটনসের তৃতীয় সূত্রে যে সমান এবং বিপরীত হয়, কোন দিকে হয়, কীভাবে হয়, ওটাকে আমরা কিন্তু শেখাতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলাম। সো দিস ইজ, যেখানে দাঁড়িয়ে তুমি নিউটনসের লগুলোকে ক্যালকুলেশন করবা এবং তোমার দেখবা যে নিউটনসের লগুলো ঠিক হয়েছে, সেই জায়গাগুলোকে, সেই স্পেসগুলোকে, সেই ঘর, সেই বিল্ডিং, সেই অবজারভেশন বা সেই ল্যাবরেটরি, তাদেরকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর যেখানে দাঁড়িয়ে নিউটনসের লগুলো ফেইল হয়ে যাবে তাদেরকে বলা হবে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ভেরি ভেরি সিম্পল। যেমন ধরো আমি যদি বলি যে সাপোজ একটা গাড়ি চলছে, গাড়ির ছাদে, এই ছাদের মধ্যে ধরো একটা ছাদ, কোন দিকে ছাদ আছে, এদিকে ধরো একটা ছাদ আছে, ধরো এখানে একটা ছাদ আছে। তো রিয়াল সিচুয়েশনের মধ্যে আসি, সাম রিয়াল সিচুয়েশনের দিকে আমরা চলে আসি। সাম রিয়াল সিচুয়েশন, এটা আমার লাস্ট লট, এরপরে আর নো নিড টু এন্টার এনিমোর। ওকে,
তো এবার দেখি যতটা করতে পারি করে দিচ্ছি। ধরে নাও আমাদের এই হলো একটা হ্যাঙ্গার সিলিং, সেখান থেকে আমরা একটা সুতো দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, বস্তুর ভার এম, বস্তুকে পৃথিবী টানছে নিচের দিকে, বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল নিচের দিকে, সুতরাং বস্তুর মধ্যে নিচের দিকে ত্বরণ হওয়ার কথা, কিন্তু ত্বরণ হলো না। কেন? নিশ্চিতরূপে রেজাল্টেন্ট ফোর্স শূন্য হয়েছে। তাই কিভাবে? নিশ্চিতরূপে সুতোটা বস্তুটাকে উপর দিকে টেনেছে, সুতরাং টি অবশ্যই এমজির সমান হবে। এই হলো আমাদের লজিক। আবার বোঝাচ্ছি, সিলিং থেকে সুতো দিয়ে বস্তু ঝুলিয়েছি, বস্তুর ভর এম, পৃথিবী বস্তুটাকে নিচের দিকে টেনেছে এমজি বলে, সুতরাং বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল এমজি, সুতরাং ত্বরণ হওয়ার কথা, বাট জিরো, মিন্স রেজাল্টেন্ট ফোর্স জিরো। কিভাবে সম্ভব? নিচের দিকে বল আছে, তাহলে উপর দিকে বল বস্তুর মধ্যে ক্রিয়াশীল হয়েছে, বস্তুর মধ্যে উপর দিকে বল ক্রিয়াশীল করেছে। কে দিয়েছে? কে আর দিবে? সুতো আছে, সুতো দিয়েছে। ইহাকে বলা হয় সুতো টান, এবং ইহা এমজি সমান। ওকে, হয়ে গেল ব্যাপারটা। এবার জিনিসটা অন্যরকমভাবে ভাবি, যে সাপোজ এবার এই হলো কপিকল, কপিকলটাকে আমি সিলিংয়ের সাহায্যে ঝুলিয়ে দিয়েছি, এই দড়ি বেঁধে এদিকে একটা বস্তু ঝুলিয়েছি, তার নাম দিলাম M1। সুতোটার এদিক দিয়ে কেউ আর একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, নাম দিলাম M2। এই বস্তুর মধ্যে বল কোন দিকে কাজ করছে? M1G, নিচের দিকে। এখনই শিখলাম, যখনই কোনো বস্তুকে সুতা দিয়ে বাঁধা থাকে, একটা টান সুতার মধ্যে কাজ করে, সুতা বস্তুটাকে টানে, সুতা বস্তুটাকে টানবে উপর দিকে T1। ওকে, এই বস্তুটার মধ্যে বল কাজ করছে, পৃথিবী টানছে নিচের দিকে, যেহেতু সুতা দিয়ে বাঁধা, সুতা টানবে উপর দিকে। এবার তুমি সুতাটার কথা চিন্তা করো, মাঝামাঝি জায়গা ধরো, হ্যাঁ, ধরে চিন্তা করো, বস্তুটাকে সুতা টানছে উপর দিকে, সুতরাং সুতাটাকে বস্তু টানবে নিচের দিকে, T1 বলে প্রতিক্রিয়া। বস্তুটাকে এই পাশে সুতা টানছে উপর দিকে, সুতরাং সুতাটাকে বস্তু টানবে নিচের দিকে, T2 বলে এই দিকে। এবার যদি এই দুটো আলাদা হয়, ধরে নাও T1 গ্রেটার দেন T2, তাহলে সুতাটা কি হবে? ডিক 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 করে বড় হয়ে যাবে। অথবা যদি এটা বড় হয়, তাহলে কি হবে? সুতা ডিক 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 করে বড় হয়ে যাবে। কিন্তু আমরা নিব কি? অপ্রসার্য সুতো, ইংরেজিতে বলে ইনএক্সটেন্সিবল স্ট্রিং। ইনএক্সটেন্সিবল স্ট্রিং মানে কি? তার মানে এই T1 আর T2 সমান, ফলে না এইটা নড়বে না এটা নড়বে। তার মানে কি? এই ইনএক্সটেন্সিবল স্ট্রিংয়ের জন্য এই T1 আর T2 সমান হয়ে আমাদের T হয়ে গেল। সুতরাং এবার ব্যাপারটা এরকম, সুতার কথা বাদ দিই, আমি বস্তুতে আসি। সিলিং, কপিকলটা সিলিং থেকে ঝুলছে, সুতার কথা বাদ দিই, আমি বস্তুতে আসি। এই বস্তুর মধ্যে দুটো বল, একটা উপর দিকে একটা নিচের দিকে। এই বস্তুর মধ্যে দুটো বল, একটা উপর দিকে একটা নিচের দিকে। উপর দিকে কে দিচ্ছে? সুতা টানছে। নিচের দিকে কে দিচ্ছে? পৃথিবী টানছে। এখানে উপর দিকে কে দিচ্ছে? সুতা টানছে। নিচের দিকে কে দিচ্ছে? পৃথিবী টানছে। ওকে, এবার আমরা আসি এই 1 নাম্বার বস্তু, 2 নাম্বার বস্তু। আমি যদি ধরি M1 গ্রেটার দেন M2, বাস্তবে M1 যদি গ্রেটার দেন M2 হয়,
রিয়াল কেস সিচুয়েশনে তোমরা বুঝবা যে নিশ্চিতরূপে এই বস্তুটা নামবে, এই বস্তুটা উঠবে। যদি এটা ভারী হয়, এটা হালকা হয়, তাহলে ঘর করে এটা নামতে থাকবে, এটা উঠতে থাকবে। এটা সিম্পল। সুতরাং এইটা যে ত্বরণে নামবে, এইটা সেই ত্বরণে উঠবে, কারণ সুতার কোনো দৈর্ঘ্য প্রসারণ, সংকোচন প্রসারণ নাই। সুতরাং M1 যে ত্বরণে নামবে, M2 সেই ত্বরণে উঠবে। ওকে, এবার আসি 1 নাম্বার বস্তুটার গতির কথা। কোন দিকে? M1G নিচের দিকে বল, সুতার টান উপর দিকে, লব্ধি বল নিচের দিকে, M1G - T, দ্যাট ইজ ইকুয়াল টু কি? ভর ইন্টু ত্বরণ, ইকুয়েশন নাম্বার 1। এবার আসি 2 নাম্বার বস্তুর মধ্যে, উঠছে কোন দিকে? উপর দিকে, তাহলে টিটা বড় নিশ্চিত রূপে, আর M2Gটা ছোট। আর ইয়ার টিটা বড়, M2Gটা ছোট। সো টিটা বড়, M2Gটা ছোট। সো T মাইনাস M2G দ্যাট ইজ ইকুয়াল টু কি? M2A। এটা 2 নাম্বার। এই হলো বেসিক ইকুয়েশন ফর এই অবজেক্টের জন্য আর এই অবজেক্টের জন্য আলাদা করে। এখানে আমরা করলাম কি? 1 আর 2কে যোগ করলাম, যেই যোগ করলাম দিস ক্যান্সেল হয়ে গেল, ফলে হয়ে গেল কি? M1G মাইনাস M2G ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 into A. So M1 minus M2 into G is equal to M1 plus M2 into A. এখান থেকে আমরা কিন্তু সিস্টেমটা ত্বরণ বের করতে পারি, M1 minus M2 by M1 plus M2 into G। এই হলো আমাদের ওভারঅল। যখনই এই ঝুলিয়ে দিব তখন ঘর করে এটা ত্বরণ সৃষ্টি হলো, এবং এটি হলো সে ত্বরণের মান। ওকে, এই একটা প্যারামিটার আমাদের বেরিয়ে গেল। এটা তোমাকে খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে, M1 minus M2 by M1 plus M2 into G। ওকে, এবার বলে সুতার টান কীভাবে বের করবে? সুতার টান বের করার জন্য 2 নাম্বার সমীকরণ দিকে তাকাও। T ইজ ইকুয়াল টু হয়ে গেল M2G plus M2A। T is equal to M2G plus M2A। ওকে, M2Gর সঙ্গে M2A যোগ করে দিই, তাহলে সুতার টান বেরিয়ে যাবে। M2Gর সাথে M2A যোগ করব, M1 minus M2 by M1 plus M2 into G। এখানে M2G টার্মটা দুটোর মধ্যেই আছে, কমন চলে গেল, পড়ে থাকলো কি? প্রথমটার মধ্যে 1, পরেরটার মধ্যে M1 minus M2 by M1 plus M2 ব্র্যাকেট ক্লোজ। ফলে এটা কি হয়ে যাবে? আশা করি তোমরা সবাই করতে পারবে। এটা ক্যালকুলেশন করলে হবে 2M1 M2 by M1 plus M2 into G, দ্যাট ইজ সুতার টান। তাহলে কি হলো সুতার টান? T 2M1 M2 by M1 plus M2 into G। এটা আর একটা প্যারামিটার বেরোলো, 3 নাম্বার প্যারামিটার। হ্যাঁ, দিস ইজ ডেঞ্জারাস, যে এই কপিকলটার মধ্যে টোটাল কতটা ফোর্স কাজ করছে দেখি। এইগুলা কি? সুতার টান, সুতা বস্তুকে টানছে উপর দিকে, সুতা বস্তুকে টানছে উপর দিকে। বাট আমি তো আগেই বললাম, তাহলে বস্তু সুতাকে টানবে নিচের দিকে, বস্তু সুতাকে টানবে নিচের দিকে। সুতাগুলো ধরে নাও তোমার মাথার চুল, তাহলে আমি তোমার চুলের মাথার এদিক থেকে একটা চুলের মাথা টানলাম T, এদিক থেকে একটা চুল ধরে টানলাম T, তো তোমার মাথার মধ্যে মোট কত বললো? 2T প্রেশার, চাপ, কি না? বুঝতে পারলে কি পারলো না? এই গেল কি? আবার বলছি, জিনিসটা বোঝার চেষ্টা করো, কি হলো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাদের কি? টি সুতা বস্তুকে টানছে উপর দিকে, তাহলে বস্তু সুতাকে টানছে নিচের দিকে, এই বস্তু সুতাকে টানবে নিচের দিকে। ওকে, সুতা কোথায় লাগানো আছে? কপিকলের গায়ে, তাহলে বস্তু সুতাকে টানছে, সেই সুতা লাগানো আছে কপিকলে, ফলে বস্তুর টান কপিকলের মধ্যে গিয়ে পড়ছে, এই বস্তুর টানও কপিকলের মধ্যে গিয়ে পড়ছে। ধরেন এটা তোমার মাথার থেকে চুল আছে একটা, এই একটা চুল, একটা চুল, আমি এই চুলটা টান মারলাম T বলে, এই চুলটা টান মারলাম 2 বলে, তাহলে তোমার মাথার মধ্যে পড়লো কি? টোটাল টান 2T পড়লো। তাহলে এবার মাথা বদলে কপিকল, তাহলে কপিকলের মধ্যে মোট প্রযুক্ত বল কত? মোট প্রযুক্ত বল হবে 2T।
4m1 m2 by m1 plus m2 into g. This is your total calculation. বোঝা গেল কি বললাম? সো ইটস ভেরি সিম্পল। এই টপিকটা আশা করি তোমরা রেকর্ডিং ভিডিও দেখে এটা আরামসে তোমরা উদ্ধার করতে পারবে। ঠিক আছে, বুঝবে, ক্যালকুলেশন করবে। ভেক্টর যেহেতু পড়া হয়ে গেছে তোমরা এগুলো এখন ইজিলি বুঝতে পারবে। ধরে নাও আমার এই একটা টেবিল আছে, আর এই টেবিলের কর্নারে আমি একটা কপি কল লাগাইছি। ওকে, এবার এই কপি কলের উপর দিয়ে সুতা লাগিয়ে দিলাম। এই হলো সুতা, অপ্রসার্য মানে কি দুদিকে সুতার টান সমান। এখানে আমি কি করলাম, একটা বস্তু লাগিয়ে দিলাম। ওকে, এখানে আমি কি করলাম, আর একটা বস্তু লাগিয়ে দিলাম। ওকে, এই বস্তুটা কি করলাম, ভর হচ্ছে m1, এই বস্তুটা কি করলাম, ভর হচ্ছে m2। m1 কত, m1 100 গ্রাম, m2 কত, m2 200 গ্রাম। ঠিক আছে, তাহলে তুমি ভাবো সুতার টান এবং ত্বরণ। তো দেখো, সর্বপ্রথমে ভাবো এই বস্তুটার মধ্যে কত বল, পৃথিবী টানছে নিচের দিকে কত, m2g, সুতা টানছে কোন দিকে, উপর দিকে, ফলে বস্তু নিচের দিকে পড়বে। তার মানে কি m2g মাইনাস t দ্যাট ইজ ইকাল টু m2a হয়ে গেল। এটা একটা ইকুয়েশন। এবার চলে আসো, অর্থাৎ সুতা এই বস্তুটাকে উপর দিকে টানছে, সুতা এই বস্তুটাকে এদিকে টানবে, ফলে এ যখন নিচের দিকে নামবে এ ত্বরণে, ফলে এই বস্তুটা এদিকে আগাবে এ ত্বরণে। এই বস্তুটা নিচের দিকে নামবে, ঘর ঘর করে নিচের দিকে নামবে, এ নিচের দিকে নামতে থাকবে আর এদিকে আগাতে থাকবে। এটাই তো নিয়ম। এ যদি এ ত্বরণে নামে তাহলে এ ত্বরণে আগাবে। এ নামছে কেন, কারণ এর মধ্যে দুটা বল আছে, একটা m2g একটা t। m2g বড়, t ছোট, m2g বড়, t ছোট, m2g মাইনাস t দ্যাট ইজ ইকাল টু m2a। লব্ধি বল ভর ইনটু ত্বরণ। এ আগাচ্ছে কেন, এর মধ্যে একটাই বল কাজ করছে, এর গতি কোন দিকে, এদিকে, আর এদিকে একটাই বল দ্যাট ইজ টি। তার মানে এ আগাচ্ছে টি এর জন্য, টি একে আগায় নিয়ে যাচ্ছে m1 এ দিয়ে। হয়ে গেল, সিম্পল। তাহলে এখানে টি এর মানটা m1 এ বসায় দাও। Therefore m2g minus m1a is equal to m2a। তাহলে m2g is equal to m1 plus m2 into a। Therefore a is equal to হয়ে গেল m2g divided by m1 plus m2। তবে যদি ক্যালকুলেশন করো, আমি একটু ক্যালকুলেশনটা একটু জায়গা খুঁজে এরকম জায়গায় করার চেষ্টা করি। ক্যালকুলেশনগুলো আমাদের স্পেস কমে গেছে, বোর্ডও শেষ প্রায়। তো এই এ ইজ ইকাল টু m2g, m2 কত 200 ইন্টু জি, আর লিখলাম না, 200 প্লাস 100 মানে 200/300 মানে 2/3g। এটা হচ্ছে ত্বরণ। সুতার টান মানে এই যেখানে বসিয়ে দেন, সুতার টান বেরিয়ে যাবে। তো টি ইজ ইকাল টু হলো m1a। m1 কত, m1 হচ্ছে 100, এ হচ্ছে 2/3g, তার মানে হলো 200/3 এত জি, এত ডাইন। জিটার বসালাম না। ঠিক আছে, তাহলে এই হলো টেনশন এবং ওটা হলো সুতার টান। এই ক্যালকুলেশন কিন্তু আমরা এখানে করতে পারলাম। আবার বলছি, এটা টেবিল, এই একটা টেবিলের মধ্যে কি আছে, দুটো বস্তু আছে, একটা কপি কোনা লাগানো আছে, একটা বস্তু m1 সুতোতে লাগানো আছে, আর একটা বস্তু m2 ঝুলছে, ত্বরণ নিচের দিকে, ফলে ত্বরণ আগের দিকে। এই যে নিচের দিকে নামে এ আগের দিকে নামবে, এই যত দ্বারা নামবে এ তত দ্বারা নামবে, কারণ সুতার মধ্যে কোনো দৈর্ঘ্য বস্তু পারবে না, মানে সুতার লেন্থ চেঞ্জ হচ্ছে না। তার মানে দুটা বস্তুর মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটা ফিক্সড হয়ে গেছে, ফলে এই যতটা নামবে ততটাই আগাবে। পরিষ্কার। সুতরাং এই m2 নামছে, m1 আগাচ্ছে। m2 যদি এ ত্বরণে নামে তাহলে m1 এ ত্বরণে আগাবে। এবার তুমি শুধু m2 বস্তুর গতির কথা চিন্তা করো। যখন তুমি m2 বস্তুর গতির ইকুয়েশন বানাবে তখন m1 কে নিয়ে চিন্তা করবে না কিন্তু। আর যখন তুমি m1 বস্তুর গতির কথা চিন্তা করবে সমীকরণ, তখন m2 বস্তুর গতিটা ভাববে না কিন্তু, সেপারেট করবে। দ্যাট ইজ কল এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের একটা কনসেপ্ট।
ফ্রি বডি ডায়াগ্রাম মানে তুমি ইন্ডিভিজুয়াল কথা চিন্তা করবে। তো তুমি M2 বস্তুর মধ্যে কটা বল, একটা M2G নিচের দিকে, টি উপর দিকে, লব্ধি বল M2G মাইনাস টি, দ্যাট ইজ ইকাল টু কি, নিচের দিকে বল ভর ইন্টু ত্বরণ। এবার চলে আসে এটার মধ্যে কি আগাচ্ছে সামনের দিকে, এর মধ্যে একটাই বল সামনের দিকে, তাহলে এই বলের জন্যই আগাচ্ছে, টি ইজ ইকাল টু M1। এবার এই টিটাকে এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে পরে কী হচ্ছে, আমার এই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, এটা আমি হিসাব করছি করে এটা বেরোলো। সেই টিটা এটা যদি আমি এবার এর মধ্যে বসাই তাহলে টেনশনটা বেরিয়ে যাচ্ছে, জিটা বসালাম না, জি চাইলেই বসাতে পারো, বসাচ্ছি না, বড় করে লাভ কি, অঙ্ক চাইলে বলবো। সো দ্যাট ইজ ইকাল টু 200/3G এত টেনশন অ্যান্ড 2/3G এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে সিস্টেমের মধ্যে। ওকে, তো আমাদের অনেকটা হয়ে গেল, একদিনে শেষ করে দেবো।